হ্যালো স্টুডেন্টস, অনুরাধা ম্যাডামস ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের আর্থার রিমবডের অ্যাসলিপ ইন দ্য ভ্যালি এই পোয়েমটির ইংলিশ টু বেঙ্গলি মিনিংটা এক্সপ্লেন করব, বোঝাবো। তোমরা যারা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 12-এর ছাত্রছাত্রী, তারা জানো যে তোমাদের সিলেবাসে ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যাদের, তাদের সিলেবাসে এই পোয়েমটি আছে। প্রথমে আমি পোয়েমটি সম্পূর্ণটা পড়ে নেব, রিড আউট করব, তারপরে আমি প্রতিটি লাইনের বেঙ্গলি মিনিং এক্সপ্লেন করব। পোয়েমটা পড়বার আগে তোমাদেরকে একটু ছোট্ট করে বলি যে এই পোয়েমের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এই পোয়েমটাতে আর্থার রিমবড ভীষণভাবে একটা সাজেস্টিভনেস ইউজ করেছেন। মানে এখানে তিনি কিছু কন্ট্রাস্টিং ইমেজারি দিয়েছেন। ইমেজারি কথাটার মানে হচ্ছে যে কবিতার মধ্য দিয়ে ছোট ছোট কিছু বর্ণনা যা একটা বিশেষ কিছুকে এক্সপ্লেইন করে বা বিশদভাবে বোঝায়। তো এই কবিতাটিকে বা এই পোয়েমটিকে আমরা একটা ওয়ার্ড পোয়েম বলে থাকি। কি অর্থে ওয়ার্ড পোয়েম? কেননা এখানে ফিউটিলিটি অফ ওয়ার দেখানো হয়েছে বা বোঝানো হয়েছে। এবার বলতে হয় যে ফিউটিলিটি অফ ওয়ার কথাটির মানে কি? ফিউটিলিটি মানে নিষ্ক্রিয়তা, অপ্রয়োজনীয়তা। একটা যুদ্ধ যখন হয় তখন যুদ্ধের পরিকল্পনা, যুদ্ধের স্ট্র্যাটেজি, এই সব কিছুই নির্ধারণ করেন যারা স্টেটসম্যান, যারা ডিপ্লোম্যাট, যারা হেড অফ দ্য নেশন, তারা বা অ্যাডমিনিস্ট্রেশনে যারা ওপরে রয়েছে তারা। কিন্তু একদম ফ্রন্টে মানে ব্যাটেল ফিল্ডে কাদেরকে পাঠানো হয়? একদম ইয়াং জেনারেশন, তরুণ প্রজন্মকে। তারাই কিন্তু ওয়ার ভিকটিমস বা যুদ্ধের বলি হয়ে থাকে। এক্ষেত্রে বিশেষ করে এই কবিতাটির ক্ষেত্রে রিমবড কী করেছেন? একটা সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যময় নিরালা শান্তিপূর্ণ উপত্যকায় এক নিহত তরুণ সৈনিকের শায়িত থাকার বর্ণনা দিয়েছেন। অর্থাৎ প্রাকৃতিক সৌন্দর্য, শান্ত নিরিবিলি প্রকৃতি মায়ের মতো, সে যেন তার এই সন্তানকে কোলে টেনে নিয়েছে। কবিতাটার বিশেষ বৈশিষ্ট্য এটাই যে সারা কবিতা জুড়ে কোথাও যুদ্ধবিরোধী কোনো কথা কিন্তু পোয়েট বলেননি, বা কোথাও বলা হয়নি যে এই তরুণ যাকে আমরা এক সুন্দর উপত্যকায় শায়িত দেখছি, মনে হচ্ছে সে যেন ঘুমন্ত, সে যে যুদ্ধের বলি বা ওয়ার ভিকটিম, সেটাও কিন্তু কবি কোথাও একবারও উল্লেখ করেননি। শুধুমাত্র সিম্বলিজম ইউজ করেছেন। সিম্বলিজম মানে প্রতীকী একটি কথা বা চিহ্ন বা ওয়ার্ড ব্যবহার করেছেন। সেটিও কোথায় না, একদম পোয়েমের শেষে গিয়ে সেই একটি মাত্র লাইন থেকে
আমরা বুঝতে পারছি যুদ্ধের বেয়ার রিয়ালিটি বা আবরণহীন বাস্তবটি কোথায় বা কি। আমরা বুঝতে পারছি যে কে যুদ্ধের বলি, কি তার অপরাধ, এটা আমরা ভাবছি। এবং এই যে যুদ্ধগুলো করা হচ্ছে বা ঘটানো হচ্ছে তা কতটা অপ্রয়োজনীয়, কতটা অর্থহীন, তা ওই একটি লাইনের মধ্য দিয়ে আমাদের কাছে তুলে ধরেছেন পোয়েট আর্থার রিমবট। সম্পূর্ণ কবিতাটিতে একটা পবিত্রতা, একটা প্রাকৃতিক সৌন্দর্য, একটা নৈসর্গিক বৈচিত্র্য বিশিষ্ট একটা পরিমণ্ডল, সেখানে নিষ্পাপ একটি তরুণ সে ঘুমিয়ে আছে, এই সব কিছু আমাদের যেন একটা শান্তির জগতে নিয়ে যাচ্ছে। অর্থাৎ প্রকৃতিতে শান্তি এখনও বিরাজমান, শুধু কিছু লোভী স্বার্থপর মানুষ, যাদেরকে আমরা ওয়ারমঙ্গার্স বা যুদ্ধ ব্যবসায়ী বলি, তারা তাদের নিজেদের স্বার্থসিদ্ধির জন্য যেন এই যুদ্ধ খেলাগুলি খেলছেন। আর তার শিকার হচ্ছে এইরকম কিছু তরুণ, যাদের মৃত্যুর খবর হয়তো পৌঁছাতে পৌঁছাতে অনেক দেরি হয়ে যাচ্ছে তার আত্মীয় স্বজনের কাছে, তার আপনজনদের কাছে। কোনো এক অখ্যাত অজানা উপত্যকায় পাহাড়ের কোলে সে ঘুমিয়ে আছে। কতক্ষণ পরে কেউ সেই মৃত্যুর খবর জানবে তা আমরা কেউ জানি না। এরকম একটা নির্মম পরিহাস যুদ্ধ নিয়ে চলছে, একটা ফার্স। এই কথাই আমরা এই কবিতার মধ্য দিয়ে উপলব্ধি করব। তো প্রথমে আমি কবিতাটি সম্পূর্ণ রিড আউট করব, তারপরে তার বেঙ্গলি মিনিং তোমাদের কাছে এক্সপ্লেন করব। Asleep in the Valley, Arthur Rimbaud. A small green valley where a slow stream flows and leaves long strands of silver on the bright grass. From the mountain tops stream the sun's rays. They fill the hollow full of light. A soldier, very young, lies open-mouthed, a pillow made of fern beneath his head, asleep, stretched in the heavy undergrowth, pale in his warm green sun-soaked bed. His feet among the flowers, he sleeps. His smile is like an infant's, gentle without guile. Oh, nature, keep him warm. He may catch cold. The humming insects don't disturb his rest. He sleeps in sunlight, one hand on his breast, at peace. In his side there are 2 red holes. এই হলো কবিতাটি। এবার আমি এর বেঙ্গলি মিনিং তোমাদের কাছে এক্সপ্লেন করছি। আ স্মল গ্রিন ভ্যালি, একটি ছোট্ট সবুজ উপত্যকা। হোয়ার আ স্লো স্ট্রিম ফ্লোজ, যেখানে ধীর গতিতে একটি ছোট নদী বয়ে যায়। অ্যান্ড লিভস লং স্ট্র্যান্ডস অফ সিলভার অন দ্য ব্রাইট গ্রাস, এবং সে বয়ে যেতে যেতে পেছনে ফেলে রেখে যায় রূপালি এক রেখা, যা ফিতের মতো উজ্জ্বল সূর্যকিরণে চকচক করে। অর্থাৎ সাদা বালি, রূপালি রঙের সেই বালিগুলির ওপরে রৌদ্রকিরণ এসে পড়ে, নদীবাহিত বালি। সেই বালির রেখাটি, যেখান দিয়ে নদী গেছে সেখান থেকে একটি বালির রেখা নদী রাখতে রাখতে যাচ্ছে। আবার পরবর্তী ঢেউয়ের স্রোত এসে সেই বালি ধুয়ে নিচ্ছে, আবার নদী বয়ে যাচ্ছে, আবার বালির রেখা রাখতে রাখতে যাচ্ছে। একটা রূপালি ফিতে যেন পড়ে থাকছে পেছনে। এইভাবে নদীটি বয়ে যাচ্ছে
ঘাসের ওপর দিয়ে। ফ্রম দ্য মাউন্টেন টপ স্ট্রিম দ্য সানস রেজ, উপত্যকায় নদী বয়ে যাচ্ছে, আর পাহাড় থেকে ঝরে পড়ছে অপর আরেকটি নদী। তা কিসের নদী? সূর্য রশ্মি ঝর্ণার মতো, নদীর মতো পাহাড় থেকে যেন অঝরে ঝরে পড়ছে। পাহাড়ের ঠিক ওপারেই সূর্যোদয় হয়েছে, সেই সূর্যের আলো যেন পাহাড়ে প্রতিফলিত হয়ে ঝরে পড়ছে এমনভাবে যেন আলোর ঝর্ণা, আলোর নদী, স্ট্রিম অফ সানরেজ। দে ফিল দ্য হলো ফুল অফ লাইট। সেই যে দুই পাহাড়ের মধ্যবর্তী নিরিবিলি উপত্যকাটি, হলটি, সেটি সেই সূর্য রশ্মির কিরণে আলোকিত হয়ে উঠছে, পরিপূর্ণভাবে ফুল অফ লাইট আলোকিত হয়ে উঠছে। আর এরকম একটি সুন্দর প্রাকৃতিক পরিবেশে আমরা কি দেখতে পাচ্ছি? আ সোলজার, এক সৈনিক, ভ্যারি ইয়াং, খুবই অল্প বয়স তার, খুবই তরুণ, লাইস ওপেন মাউথড, মুখটি সামান্য একটু হাঁ করে সে শুয়ে রয়েছে। আ পিলো মেড অফ ফার্ন বিনিথ হিজ হেড, তার মাথার নিচে ফার্ন গাছগুলি বালিশের মতো তার মাথাটিকে আশ্রয় দিয়েছে, যেন সে ফার্ন গাছের তৈরি বালিশে মাথা দিয়ে ঘুমাচ্ছে। প্রকৃতি যেন তার শয্যা, সেখানে ফার্ন গাছগুলি তার মাথার নিচে বালিশের কাজ করছে। সে কেমন? অ্যাসলিপ, যেন মনে হচ্ছে যে সে ঘুমিয়ে রয়েছে, ঘুমিয়ে আছে। কোথায় ঘুমিয়ে আছে? প্রকৃতি মায়ের কোলে। স্ট্রেচড ইন দ্য হেভি আন্ডারগ্রোথ, সে টান টান হয়ে শুয়ে আছে, স্ট্রেচড হয়ে। আর তার শরীরের নিচে ঘন ঘাসের যেন বিছানা। আন্ডারগ্রোথ মানে ঘন ছোট ছোট ঘাস এবং ঘাস জাতীয় গাছ যেন তার কুশনের কাজ করছে, তার ম্যাট্রেসের কাজ করছে, তার গদির কাজ করছে, তারই ওপরে যেন সে শুয়ে রয়েছে। পুরু, হেভি মানে এখানে পুরু, পুরু ঘাস এবং ঘাস জাতীয় উদ্ভিদ তার ম্যাট্রেসের মতন তাকে শয্যা পেতে দিয়েছে। পেল ইন হিজ ওয়ার্ম গ্রিন সানসোকড বেড, সে যে তরুণটি, ভেরি ইয়াং সোলজার, সে যে শায়িত রয়েছে, তাকে একটু পেল দেখাচ্ছে, একটু যেন মলিন ফ্যাকাশে দেখাচ্ছে। আর সেই ঈষদুষ্ণ সবুজ এবং সদ্য সূর্যকিরণ স্নাত সেই যে তার শয্যা, ভূমি শয্যা, তার সামান্য উষ্ণ, ঈষদুষ্ণ, তারই ওপরে সেই মলিন তরুণটি যেন ঘুমন্ত রয়েছে। His feet among the flowers, he sleeps. তার পায়ের পাতা দুটি ফুলের মধ্যে রয়েছে, ঘাসের মধ্যে ঘাস ফুলগুলি ফুটে রয়েছে, তারই ওপর সে তার দুটি পায়ের পাতা মেলে দিয়েছে, যেন মনে হচ্ছে যে সে ফুলের ওপরে পা রেখে ঘুমিয়ে আছে। His smile is like an infant's, এক ইনফ্যান্ট বা শিশুর হাসি যেমন, তার হাসিটি, তার মুখে যেন হালকা একটা হাসি লেগে আছে, আর সেই হাসিটি এত পবিত্র যা এক শিশুর নিষ্পাপ হাসিকে মনে করিয়ে দেয়। সেই হাসি আরও কেমন? জেন্টল, শান্ত, উইদাউট গাইল, কোনো রকম পাপ বা বিষহীন। সেই হাসিতে না কোনো পাপ, না কোনো বিষ, না কোনো গরল আছে। আ নেচার কিপ হিম ওয়ার্ম, কবি যেন প্রকৃতি মাদার নেচারকে আবেদন করছেন, অ্যাপিল করছেন, প্লিড করছেন যে মাদার নেচার, এই সোলজারটি এ ভেরি ইয়াং, সবে সে হয়তো কৈশোর থেকে যৌবনে পদার্পণ করেছে, টু ইয়াং, এরকম উন্মুক্ত প্রাঙ্গণে সে শায়িত রয়েছে। হয়তোবা তার ঠান্ডা লেগে যেতে পারে। মা যেমন পরিস্থিতি পরিবেশ বুঝে শিশুকে আগলে রাখেন যাতে কোনোভাবেই শিশুটি অসুস্থ হয়ে না পড়ে,
সেই রকমভাবে কবি প্রকৃতি মাতার কাছে অনুরোধ করছেন, মাদার নেচার, তুমি তাকে দেখে রেখো, তাকে উষ্ণ রেখো, তাকে শীতল হয়ে যেতে দিও না। হি মে ক্যাচ কোল্ড, হয়তোবা এই পার্বত্য উপত্যকায় সেই শিশুর মতন সুন্দর নিষ্পাপ তরুণ সৈনিকটির ঠান্ডা লেগে যেতে পারে। দ্য হামিং ইনসেক্টস ডোন্ট ডিস্টার্ব হিজ নেস্ট। সে এত গভীর ঘুমে আচ্ছন্ন যে ওখানে গুঞ্জনরত পতঙ্গগুলি, সেই গুঞ্জনরত পতঙ্গ হামিং ইনসেক্টসগুলি কোনগুলি হতে পারে? মৌমাছি হতে পারে, বীজ, এই ধরনের আরও যে সমস্ত পতঙ্গ যারা খুব জোরে ডানা মেলে উড়লে একটা গুনগুন শব্দ হয়, তাদের কথা উল্লেখ করে কবি বলছেন যে তার শরীর ঘিরে মৌমাছিরা, হয়তোবা ফ্লাইজরা, মাছিরা, তারা উড়ে বেড়াচ্ছে, গুনগুন শব্দ করছে, কিন্তু তাতেও তার ঘুম ভাঙছে না। সে গভীরভাবে নিদ্রামগ্ন, তার ঘুমের, তার এই পরম বিশ্রামের কোনো ব্যাঘাত ঘটছে না। দে ক্যানট ডিস্টার্ব হিজ রেস্ট। হি স্লিপস ইন সানলাইট। যেমন করে একটি শিশুকে তার মা শীতের হাত থেকে রক্ষা করার জন্য সূর্যের আলোয় বা রোদে শায়িত রাখেন, রৌদ্রকিরণ তার শরীরে পড়ে সে যাতে উষ্ণ থাকে, ঠিক সেরমভাবে এই তরুণ সৈনিকটি সূর্যের আলোয় ঘুমিয়ে রয়েছে শিশুর মতো। ওয়ান হ্যান্ড অন হিজ ব্রেস্ট, তার একটি হাত বুকের ওপর রাখা, অ্যাট পিস, শান্তির ভঙ্গিমায়। যেমন করে আমরা ডান হাতটি বাঁদিকে রেখে শান্তির ভঙ্গিমা করি, সেইভাবে সে ঘুমিয়ে রয়েছে, যেন সে সমস্ত পৃথিবীর উদ্দেশ্যে একটা শান্তির বার্তা দিয়ে গেছে বা দিচ্ছে, যে যুদ্ধ নয়, শান্তি কাম্য। In his side there are 2 red holes. সেই নিষ্পাপ শিশুর মতো পবিত্র ঘুমন্ত যেন মনে হচ্ছে সেই তরুণ এত সুন্দর এক প্রাকৃতিক পরিবেশে সে শায়িত রয়েছে। শুধু একটি জিনিস কঠোর বাস্তবতাকে মনে করিয়ে দিচ্ছে, সেটি কি? তার শরীরের এক পাশে রয়েছে 2টি লাল রঙের ক্ষত চিহ্ন। এইখানে কবি শেষ করে দিয়েছেন কবিতাটি। এই লাল রঙের ক্ষত চিহ্ন কিসের? কেনই বা এই তরুণ সৈনিক এখানে শায়িত? কেনই বা তার ঘুম পতঙ্গরা ভাঙাতে পারছে না? এর কোনো কিছুই তিনি কিন্তু আমাদেরকে খোলাখুলি বলেননি, শুধু সিম্বল অফ ওয়ার্ডস ইউজ করে আমাদেরকে সাজেস্ট করে দিয়েছেন যে তিনি কি বলতে চাইছেন। তিনি কি বলতে চাইছেন? যে এই সৈনিক যুদ্ধের বলি, এই সৈনিক ওয়ার ভিকটিম, এই সৈনিকের মৃত্যু হয়েছে বুলেটের আঘাতে। বুলেট উন্ডের জন্য তার শরীরের সাইডে বা পাশে 2টি লাল রঙের ক্ষত রয়েছে, আর সে বুকের ওপরে একটি হাত রেখে শান্তির ভঙ্গিমায় শায়িত রয়েছে, যেন সে একটি বার্তা দিয়ে গেছে, একটা মেসেজ দিয়ে যাচ্ছে টু দ্য হোল ওয়ার্ল্ড দ্যাট উই ওয়ান্ট পিস, উই ডোন্ট ওয়ান্ট ওয়ার। এটি একটি সনেট এবং এটি ইটালিয়ান সনেট। 14টি লাইন রয়েছে এবং এখানে অক্টেভ এবং সেস্টেটের 2টি ডিভিশন রয়েছে। ফার্স্ট পার্টে আমরা মাদার নেচার কিভাবে তাকে শায়িত রেখেছে সোলজারকে, ফার্স্ট অক্টেভ পার্টে আমরা দেখছি যে সোলজারটি কোথায় আছে, তার প্রাকৃতিক পরিবেশ কী। আর সেস্টেট পার্টে আমরা দেখছি যে একটা ওয়ারশিপ যেন পোয়েট করছেন, কিভাবে তার পা দুটি রেখেছেন ফুলের ওপরে আর তার হাতটি রেখেছেন বুকের ওপরে শান্তির ভঙ্গিমায়, যেন এই সৈনিকটির মধ্য দিয়ে কবি পৃথিবীর সমস্ত তরুণ সৈনিক যারা ওয়ারমঙ্গার্সদের
ডিপ্লোম্যাটসদের বা স্টেটসম্যানদের এই ওয়ার স্ট্র্যাটেজির জন্য প্রাণ দিচ্ছে প্রতিদিন শত শত সৈনিক বিভিন্ন যুদ্ধে, তাদের উদ্দেশ্যে কবি যেন শ্রদ্ধা জানিয়েছেন ফুল দিয়ে। তার ফুলের মধ্যে তার পা দুটি রেখেছেন এবং তারই মধ্য দিয়ে তিনি বলতে চেয়েছেন যে মৃত্যুর আগের মুহূর্তেও মানুষ পৃথিবীর কাছে এই প্রার্থনাই করে যায় যে পৃথিবীতে শান্তি বিরাজ করুক। আশা করি তোমাদের ভালো লেগেছে এই এক্সপ্লেনেশন এবং তোমরা উপকৃত হয়েছো। যদি ভালো লাগে তাহলে এই চ্যানেলটি লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে।